পারিশ্রমিক নিয়ে এবার জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে টালবাহানা চিটাগং কিংসের। শেষের পথে বিপিএল, অথচ 1 টাকাও পাননি পারভেজ ইমন, নির্বিকার মালিক পক্ষ। গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ক্লাবগুলোর বাধার মুখে বিসিবির জরুরি সভা কাল। আলোচনায় এজেন্ডায় বিপিএল এর পেমেন্ট ইস্যু, সবাইকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ। সময় গনিয়ে আসায় চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু সংস্কার শেষ করতে পারেনি পিসিবি। নির্ধারিত সময়ে বুঝে পাওয়া নিয়ে শঙ্কা, পিএসএল এর রিশাদকে পেয়ে উচ্ছ্বসিত লাহোর। পারিশ্রমিক ইস্যুতে আবারও আলোচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। ফ্র্যাঞ্চাইজিটিও পুরনো চিটাগং কিংস। লঙ্কান ভিনোরা ফার্নান্দোর পর এবার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনের সঙ্গে পারিশ্রমিক ইস্যুতে কথা দিয়ে কথা রাখেনি চিটাগং। জানা গেছে, প্রতিশ্রুতি 1 টাকাও এখনো পাননি ইমন। এই তো কদিন আগের কথা, বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় তখন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটাররা অনুশীলন বয়কট করলেন, বিসিবি প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম উড়ে গেলেন। আরও কত নাটক। এর মাঝেই হঠাৎ করে খবর এলো, একই কাণ্ড ঘটিয়েছে আরও একটি ফ্র্যাঞ্চাইজি, চিটাগং কিংস। লঙ্কান ক্রিকেটার ভিনোরা ফার্নান্দো টাকা না পেয়ে মাঠেই আসেননি দলের সঙ্গে। যদিও সে সময় বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, কিন্তু ক্রিকেটার নিজে নিশ্চিত করেছিলেন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার টাকা পরিশোধ করে ফ্র্যাঞ্চাইজি। এবার সেই একই চিটাগংকে নিয়ে এসেছে পারিশ্রমিক হেরফেরের নতুন খবর, যা আরও ভয়ানক বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায়। লাল সবুজের জাতীয় দলের সদস্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কন্টিনজেন্টের অংশ, যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ওপেনার পারভেজ হোসেন ইমন এখনও কোনো টাকা পায়নি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে। বিপিএল এর আইন মোতাবেক এতদিনে বি ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে 40 লাখ টাকার 20 লাখ টাকা ঢুকে যাওয়ার কথা ইমনের অ্যাকাউন্টে, কিন্তু সূত্রের খবর 1 টাকাও পাননি পারভেজ ইমন। টাকা না পাওয়ার কথা ইমন জানিয়েছে বিসিবির সংশ্লিষ্ট ম্যানেজমেন্টকে। সেখান থেকে সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর দিতে পারেননি তারা। পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা বললেও কোনো জবাব পাওয়া যায়নি চিটাগং কিংসের পক্ষ থেকে। পারভেজ হোসেন ইমন চলতি আসরে এখন পর্যন্ত 60টি ম্যাচ খেলেছেন চিটাগং কিংসের হয়ে। শেষ ম্যাচটি খেলেছিলেন 19 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল এবার হোম অফ ক্রিকেটে। রোববার থেকে আবারও শুরু হবে ঢাকা পর্বের ম্যাচ। চট্টগ্রাম পর্ব শেষ করে এদিন ঢাকায় ফিরেছে রংপুর, সিলেট, চিটাগং, রাজশাহী ও খুলনা টাইগার্স। একদিন আগে ফিরেছে ঢাকা ক্যাপিটালস। আর ট্রফি ট্যুরে অংশ নিতে বরিশালে গিয়েছে তামিম ইকবালের দলের সদস্যরা। চোখে চশমা, মুখে হাসি। রংপুর অধিনায়ককে দেখলেই বোঝা যায় কতটা ফুরফুরে মেজাজে আছেন তিনি। থাকবেনই বা না কেন, এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল ক্যাপ্টেন তো সোহানি। যদিও শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরেছে তারা, তবে বিপিএল এর শেষ পর্বে ঝলক দেখাতে রংপুর রাইডার্স এখন ঢাকায়। দেখতে দেখতে বিপিএল একেবারে শেষের দিকে। সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল আবারও ফিরেছে হোম অফ ক্রিকেটে। এদিন একে একে ঢাকায় এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবার প্রথমে বিমানবন্দরে দেখা মিলেছে টেবিল টপার রংপুর রাইডার্সকে। কোচ, ম্যানেজমেন্ট সহ পুরো দলটাই দেখা গেছে উজ্জীবিত। গতির ঝড় তোলা নাহিদ রানাকেও দেখা গেছে উৎফুল্ল। বেশ ভালো ছন্দে আছেন তিনি। সব ম্যাচ মিলিয়ে নিয়েছেন 10 উইকেট। খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখেও ছিল হাসি। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছে দলটা। যদিও এখনও আছে শঙ্কা, বাকি আছে এখনও 3 ম্যাচ। প্লে অফের জায়গাটা পাকা রাখতে সবকটি ম্যাচই জিততে চাইবে তারা। এবারের আসলে সবচেয়ে বিতর্কিত দল দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু থেকে শুরু করে তাদের নানা বিষয়ই জন্ম দিয়েছে আলোচনার। প্রশ্নবিদ্ধ করেছে বিপিএলকেও। তাই ঢাকা পর্বে তাদের উপর কড়া নজরদারি রাখবে বিসিবি। বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে প্লে অফের লড়াই। রংপুর বাদে বাকি শীর্ষ 4-এ জায়গা পেতে লড়বে 6 দল। সবচেয়ে এগিয়ে ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। তলানিতে থাকলেও সুযোগ আছে ঢাকা, সিলেটের। এদিকে মানহীন বিদেশিদের ভিড়ে ব্যাট বলে এগিয়ে স্থানীয় ক্রিকেটাররা। যদিও বন্দর নগরীতে মাঠের চেয়ে আলোচনায় বেশি ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। বন্দরনগরীতে বরাবরই মাঠের ক্রিকেট হিট ধারাবাহিকতা ছিল এবারও। সাগরিকায় ব্যাটে বলে মারকাটারি টি-20 আমেজ।
8 দিনে 12 ম্যাচ, যাতে 6 ইনিংসেই রান 190+। থেমেছে রংপুর রাইডার্সের জয়রথ। পয়েন্ট টেবিলের হিসেব নিকেশও জমিয়ে দিয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। বাকি 3 ম্যাচের একটাই জিতলে নিশ্চিত হবে টপ 2, অর্থাৎ আর একটি জয় পেলেই কোয়ালিফায়ার খেলবে সোহানের দল। সেক্ষেত্রে প্রথমটায় হারলেও থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সুযোগ। 2-এ থাকা বরিশালের জন্য এখনো নিশ্চিত নয় প্লে অফের জায়গা। তবে সবচেয়ে কম ম্যাচ খেলা তামিম ইকবালদের দরকার বাকি 4 ম্যাচে মাত্র 1 জয়। টপ 4-এর সমীকরণে 3 নম্বরে থাকা চিটাগং কিংসের সুযোগ সবচেয়ে বেশি। 2 জয়ে মোহাম্মদ মিথুনের নিশ্চিত প্লে অফ, 1 জয়েও থাকবে সুযোগ। তবে সেক্ষেত্রে দেখতে হবে বাকিদের হিসেব নিকেশ। চিটাগংয়ের পরের 3 ম্যাচ রংপুর, সিলেট আর বরিশালের বিপক্ষে। শেষ দিনে রাজশাহী আর খুলনার জয় বিপদে ফেলে দিয়েছে ঢাকাকে। ওই 2 দলই যেন পরের 3 ম্যাচ হারে, এমনটাই প্রত্যাশা করবে সাকিব খানের দল। তবে প্রতিপক্ষ হারলেই হবে না, শেষ 2 ম্যাচের 2টিতেই জিততে হবে লিটন মোস্তাফিজদের। কাগজে কলমে টিকে আছে সিলেট স্ট্রাইকার্সও। মানহীন বিদেশিদের ভিড়ে ব্যাটে বলে আধিপত্য লোকাল ক্রিকেটারদের। রানের হিসেবে টপ 5-এ 4 জনই বাংলাদেশি। উঠতে থাকা তামিম আছেন শীর্ষে। তালিকার একমাত্র বিদেশি চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্ক। বোলিংয়ের শীর্ষ 5-এর 3 জন বাংলাদেশি। ঢাকা সিলেটের পর চট্টগ্রাম পর্ব শেষেও টপ উইকেট টেকার ঢাকা এক্সপ্রেস। বল হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন আবু হায়দার রনিও। যদিও ব্যাট বলের হিসেব ছাপিয়ে বন্দর নগরীতে আলোচনায় ছিল প্লেয়ার্স পেমেন্ট। ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদারিত্বে ঘটেছে অনুশীলন বয়কটের মতো ন্যাক্কারজনক ঘটনা। প্রতিশ্রুতি দিয়েও পাওনা অর্থ পরিশোধ না করায় মাঠে যাননি চিটাগং কিংসের লঙ্কান রিক্রুট বিনুরা ফার্নান্দো। অভিযোগ উঠেছে ফিক্সিংয়ের। 2 দিনের বিরতি শেষে ঢাকা পর্বে তাই শেষটা রাঙাতে চাইবে বিপিএল এর এবারের আসর। মাঠের বাইরের মতো মাঠের ক্রিকেটও পরিচ্ছন্ন হোক, এমনটাই প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। কাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। বোর্ডের গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির মুখোমুখি অবস্থানের কারণে এই সভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিরপুরে হোম অফ ক্রিকেটে বৈঠকটি শুরু হবে বিকেল 3টায়। শেষ বৈঠকে পরিচালকরা অনলাইনে যুক্ত হলেও এবার সবাইকে সশরীরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে আলোচনা হবে বিপিএল এর পেমেন্ট ইস্যু নিয়েও। ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসবার পর বোর্ড সভা বিষয়টা বেশ সাধারণ ঘটনা ক্রিকেট পাড়ায়। আগে পরিচালকদের এই মিটিংটা কালে ভদ্রে হলেও ফারুক আহমেদের সময়কালে দেখা গেছে বেশ অনেকগুলো বৈঠক, যার শেষটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের 21 তারিখ। 1 মাসেরও বেশি সময় পর এবার আবারও সভা ডাকলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। শেষ সভাটি অনলাইন হলেও এবারে সবাইকে সশরীরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে। বিপিএল চলাকালীন এবারের এই সভাটি নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে, যা অনেকটা বাধ্য হয়ে ডাকতে হলো ফারুক আহমেদকে। বোর্ড মিটিংয়ে এবারের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার ক্লাব ক্রিকেটের আলটিমেটাম। সাম্প্রতিক সময়ে যা ক্রিকেট ফ্র্যাটার্নিটির সবচেয়ে আলোচিত বিষয়। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই কথা ছিল বদলানো হবে বিসিবির গঠনতন্ত্র। সে ধারাবাহিকতাতেই একটা কমিটি করা হয় বোর্ড থেকে, যার দায়িত্ব বর্তায় বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের উপর। তার সঙ্গে আছেন আরও 4 জন, যদিও তারা কেউই ক্রিকেটের মানুষ নন। কিন্তু সেই কমিটির বিভিন্ন প্রস্তাবনার খসড়া ফাঁস হয়ে যায় বিভিন্ন গণমাধ্যমে। শুরু হয় সমালোচনা। প্রস্তাবনাগুলো নিয়ে বেঁকে বসে ঢাকার ক্লাবগুলো। সিসিডিএম এর 78টি ক্লাব জড়ো হয় এক ছাতার নিচে। জানিয়ে দেওয়া হয় ক্লাবগুলোর কাউন্সিলর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা না হলে বন্ধ থাকবে প্রথম বিভাগ, হবে না প্রিমিয়ার লিগও। ফেসে যান ক্রিকেটাররা। এরপর ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ক্রিকেটাররাও দেখা করেন বিসিবি প্রেসিডেন্টের সাথে। ফারুক আহমেদ কথা দেন, বিসিবির বৈঠক থেকেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্লাবগুলোর দাবি পদত্যাগ করতে হবে সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমকে, বাতিল করতে হবে সেই কমিটিও। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে এই মিটিংয়ে। যদিও এই বৈঠকে থাকবেন না ফাহিম। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ দলের সঙ্গে মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের বর্তমান সম্পর্কের অবনতির খবর জানা আছে সবারই। গুঞ্জন আছে ক্লাবের দাবির ধোয়া তুলে ফাহিমকে সরিয়ে সংস্কার কমিটির পরিবর্তন আনবেন ফারুক আহমেদ। এবারের বৈঠকের আলোচ্য সূচিতে থাকা আরও একটি ইস্যুও এখন হট টপিক, বিপিএল এর পারিশ্রমিক।
ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এখনও প্রতিশ্রুত গ্যারান্টি মানি পায়নি বিসিবি। ক্রিকেটারদের বেতন ভাতা দিতেও গড়িমসি করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে রাজশাহীর পরিস্থিতি নিয়ে বিব্রত হতে হয়েছে বোর্ডকে। চট্টগ্রামও একই কাজ করেছেন একজন বিদেশি এবং একজন দেশি ক্রিকেটারের সঙ্গে। এই অবস্থায় এই ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আলোচনা হবে বিসিবির বহুল চর্চিত স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়েও। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। লেগ স্পিনার রিশাদ হোসেনকে পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। অফিসিয়াল ফেসবুক পেজে রিশাদকে প্রশংসায় ভাসিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। সেখানে পিএসএল নিয়ে নিজের স্বপ্নের কথা জানান এই ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম আসর স্মরণীয় করে রাখতে চান রিশাদ হোসেন। বিপিএলের ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে চান লাহোর কালান্দার্সও। 31 মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকেই লাল সবুজের জার্সিতে আলো ছড়িয়ে যাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। একই বছর ডিসেম্বরে হয় ওয়ানডে অভিষেক। খুব অল্প সময়ে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন রিশাদ। রংপুরের এই ক্রিকেটার এবারের বিপিএলে প্রতিটি ম্যাচে ব্যাটে বলে আলো ছড়াচ্ছেন। চট্টগ্রাম পর্বে বরিশালের সবশেষ ম্যাচে খুলনার বিপক্ষে 39 রানের চমৎকার ইনিংস খেলেন 22 বছর বয়সী এই ক্রিকেটার। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। বিপিএল চলাকালীন গেল 13ই জানুয়ারি পেয়েছিলেন সুখবর। প্রথমবারের মতো পিএসএল এ দল পান রিশাদ। দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলে ভেড়ায় তাকে। সিলভার ক্যাটাগরিতে $25,000 রিশাদকে নেয় লাহোর। বিপিএল এ খেলার সুবাদে দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আগে থেকেই জানাশোনা। রিশাদের দল পাওয়াতেও বড় ভূমিকা রেখেছিলেন আফ্রিদি। এবার রংপুরের এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে লাহোর। সেখানেই নিজের লক্ষ্যের কথা তুলে ধরেন রিশাদ হোসেন। পিএসএল সিজন 10-এ লাহোর কালান্দার্সের হয়ে যোগ দিতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। এমন একটা চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতে পেরে আমি অনেক গর্বিত এবং দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলতে চাই যে সবাই দোয়া করবেন আমি যেন আমার সেরাটা দিয়ে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে পারি এবং নিজের সর্বোচ্চ দিয়ে যেন পাকিস্তান পিএসএল আমি যেন আমার অভিজ্ঞতা এবং অনেক কিছু শো করতে পারি। শীঘ্রই দেখা হবে পিএসএল এ ইনশাআল্লাহ। এর আগে বিগ ব্যাশে সুযোগ পেয়েও যাওয়া হয়নি। পিএসএল এ নিজের অভিষেক স্মরণীয় করে রাখতে চান রিশাদ হোসেন। জাতীয় দলের হয়ে ওয়ানডেতে 7 ম্যাচে রিশাদের উইকেট 5টি। 20 টি20 ম্যাচে 38টি উইকেট নিয়েছেন রিশাদ। পারভিন আক্তার, সময় সংবাদ। বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করল আইসিসি। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন বেস্ট 11-এ 4 ইংলিশ এবং 3 ভারতীয় ক্রিকেটার। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট সাউথ আফ্রিকার কাউকেই রাখা হয়নি তালিকায়। এদিকে সেরা ওয়ানডে দলে রয়েছে 4 লঙ্কান ক্রিকেটার। এছাড়া আছেন 3 জন করে পাকিস্তানি ও আফগান খেলোয়াড়। তবে কোনো স্কোয়াডেই জায়গা হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের। কঠিন সময় পার করছেন লিটন দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি। চট্টগ্রামে বিপিএল খেলতে গিয়ে দর্শকদের দুধ্বনি শুনতে হয়েছে। এসবের মাঝে ইএসপিএন ক্রিকইনফোর খবরটা সবাইকে তার অসাধারণ এক ইনিংসের কথাই মনে করিয়ে দেয়। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে পাকিস্তানের 274 রানের জবাবে 26 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে ম্যাচ জয়ের কথা কয়জনই বা ভেবেছিলেন, কিন্তু সপ্তম উইকেট জুটিতে 165 রান যোগ করায় বদলে যায় দৃশ্যপট। মেহেদী হাসান মিরাজ 78 করে আউট হলেও লিটন দাস ছিলেন অপ্রতিরোধ্য। 138 রানের অনবদ্য ইনিংসটাই গড়ে দেয় পার্থক্য। শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক টেস্ট জেতে টাইগাররা। প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জাও দেয়। লিটনের 4.5 মাস আগের ওই কীর্তি মনোনীত হয়েছে সাদা পোশাকে গেল বছরের অন্যতম সেরা ইনিংস হিসেবে। তবে ধারাবাহিকভাবে রান করতে পারেননি এলকেডি, তাই আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা হয়নি তার। জায়গা হয়নি কোনো বাংলাদেশির। বছর জুড়ে তুখোড় পারফরম্যান্স উপহার দেয়া ক্রিকেটাররা আছেন লিস্টে। ব্যাটিং অর্ডার অনুযায়ী তালিকাটা দেখে নেওয়া যাক। এই ক্যালেন্ডার ইয়ারের দ্বিতীয় সর্বোচ্চ 1478 রান নিয়ে তালিকায় আছেন ভারতীয় যশস্বী জয়সওয়াল। আরেক ওপেনার 1149 রান করা ইংলিশ বেন ডাকেট।
ইনজুরির পরও জায়গা করে নিয়েছেন কেইন উইলিয়ামসন। গেল বছর প্রায় 60 গড়ে 1000-এর বেশি রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। এরপরের দুটি স্পটে 2 ইংলিশ। পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ 1556 রান করেছেন জো রুট। সাবেক 3 লায়ন্স ক্যাপ্টেন এখন টেস্ট ফরম্যাটের সর্বকালের 5ম সর্বোচ্চ রান সংগ্রাহকও। মিডল অর্ডারে তার সঙ্গী বছরের 4র্থ সর্বোচ্চ 1100 রান করা হ্যারি ব্রুক। আছেন প্রায় 75 গড়ে 1000-এর ওপর রান করা লঙ্কান কামিন্দু মেন্ডিস। 637 রান আর 32 ডিসমিসাল করা আরেক ইংলিশ জেমি স্মিথ এই একাদশের উইকেট কিপার। জায়গা করে নিয়েছেন 527 রান করা এবং 48 উইকেট শিকারী ইন্ডিয়ান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। 3 পেসারের একজন কিউই ম্যাট হেনরি, তার শিকার 48 উইকেট। এক্সট্রা অর্ডিনারি ইয়ার কাটানো ভারতীয় জসপ্রীত বুমরা 71 উইকেট নিয়ে 2024-এর হাইয়েস্ট উইকেট টেকার। আর এই টিমের নেতৃত্বে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক প্যাট কামিন্স টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন। মর্যাদার বর্ডার গাভাস্কার ট্রফি জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অজি পেসারের শিকার 37 উইকেট। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক ফাইনালিস্ট সাউথ আফ্রিকার কেউই নেই তালিকায়। বর্ষসেরা ওয়ানডে দলেও নেই কোনো প্রোটিয়া, নেই ভারতীয়, অস্ট্রেলিয়ান কিংবা ইংলিশ। জায়গা পাননি কোনো বাংলাদেশীয়। 3 সেঞ্চুরিতে 515 রান করে লিস্টে আছেন পাকিস্তানি ইয়াংস্টার সাইম আইয়ুব। ওপেনিংয়ে তার সঙ্গী 531 রান করা আফগান রহমানুল্লাহ গুরবাস। এক ডাবল সেঞ্চুরিতে বছরের দ্বিতীয় সর্বোচ্চ 694 রান করা প্রথম নিচাঙ্কা ওয়ান ডাউনে। কুশল মেন্ডিসের 742 ওডিআইতে 2024-এর সর্বোচ্চ রান। মিডল অর্ডারে আরেক লঙ্কান চারিথ আসালাঙ্কার সংগ্রহ 605 রান। 120 স্ট্রাইক রেটে 425 রান করা ক্যারিবীয় শেরফান রাদারফোর্ড জায়গা করে নিয়েছেন লিস্টে। আছেন 417 রান আর 17 উইকেট নেয়া আফগান আজমতুল্লাহ ওমরজাই। 26 উইকেট শিকারী শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রেখেছে আইসিসি। স্পিন ডিপার্টমেন্টে আরেক আফগান আল্লাহ গজনফারের ঝুলিতে উইকেট 21টি। একাদশের 2 স্পেশালিস্ট পেসার পাকিস্তানি। শাহিন শাহ আফ্রিদির উইকেট সংখ্যা 15 আর হারিস রফের 13টি। 14 উইকেট নিয়ে উইজডেনের বর্ষসেরা 11-এ জায়গা পেলেও আইসিসির তালিকায় ঠাঁই হয়নি তাসকিন আহমেদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার হামজা চৌধুরীকে নিয়ে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজার সঙ্গে লাল সবুজ সমর্থকদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিচিতি পর্ব আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষে ডাকা হবে জাতীয় দলের ক্যাম্প, যেখানে প্রাধান্য পাবেন তরুণ ফুটবলাররা। নিঃসন্দেহে দেশের ফুটবলে এখন বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রে থাকেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজার খুঁটিনাটি সব খবরই রাখেন লাল সবুজ ফুটবল সমর্থকরা। ভক্তদের সঙ্গে হামজার সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে সময় সম্ভব না হলেও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে হামজার সঙ্গে সমর্থকদের পরিচিতি পর্বের আয়োজন করতে চায় ফেডারেশন, যেখানে সমর্থকদের জন্য রাখা হবে বিশেষ সেশন। দর্শকরাও তার কথা শুনতে পারে, দর্শকরা তাকে দেখতে পারে, দর্শকরা তার সঙ্গে মত বিনিময় করতে পারে, দর্শকরা তার সাথে হ্যান্ডশেক করতে পারে, দর্শকরা তার সাথে ছবি তুলতে পারে। সেই ধরনেরও পদক্ষেপ আমাদের মধ্যে কাজ করছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে জাতীয় দলের ক্যাম্প ডাকবে বাফুফে। সেখানে প্রাধান্য পেতে পারেন তরুণ ফুটবলাররা, যদিও তা নির্ভর করছে কোচ হাবিয়ার কাবরেরার উপর। একটা খেলার পরেই কিন্তু বিলিগটা বন্ধ হবে, এবং বন্ধ হলে আমরা ন্যাশনাল টিম কল করব, এবং আমরা যখনই ন্যাশনাল টিমটা কল করব সেখানে উদীয়মান খেলোয়াড় নেওয়া যেতে পারে। সেই দিকে কিন্তু আমাদের কোচও সজাগ দৃষ্টি রেখেছে। সাব ফুটবলটা যাতে আমরা ভালো করতে পারি, এবার আমাদের কিন্তু এটা মূল উদ্দেশ্য, আমাদের প্রেসিডেন্টের মুখ্য বিষয়। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে একের পর এক প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে বাফুফে। সেখান থেকে তরুণ ফুটবলার অন্বেষণ করবে ফেডারেশন। তারুণ্য উৎসবের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে আমরা শুরু করেছি। রাঙ্গামাটির স্থানীয় খেলোয়াড় আছে, তাদেরকে নিয়ে আমরা একটা ম্যাচ খেলাবো এবং সেখান থেকে আমরা খেলোয়াড় বের করার চেষ্টা করব। এদিকে জেলা ভিত্তিক ফুটবল অ্যাসোসিয়েশনগুলো শক্তিশালী করার জন্য কাজ করছে বাফুফে। দ্রুতই ডিএফএ গুলোর কমিটি দেওয়া সহ জেলা পর্যায়ে নিয়মিত খেলা আয়োজন করবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
ইপিএলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে উত্তাপ ছড়াবে বড় দলগুলো। শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশনে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ইপসুইচ টাউন। ম্যাচ শুরু হবে রাত 9টার দিকে। রাত 11:30টায় এতিহাদে বিগ ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও চেলসি। আরেক ম্যাচে উলভসের প্রতিপক্ষ আর্সেনাল। দুঃসময় কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পেপ গার্দিওলা। গেল কয়েক মৌসুম ধরে রাজত্ব করা স্প্যানিশ এই কোচের চারপাশে শুধুই ব্যর্থতা। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ভরাডুবি খাদের কিনারায় পৌঁছে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। চ্যাম্পিয়ন্স লিগে 4-2 গোলে হারে আসর থেকে বিদায় নেয়ার আশঙ্কায় সিটিজেনরা। শেষ ম্যাচের আগে প্লে অফের স্থান থেকে এক ধাপ দূরে আছে তারা। এমন কঠিন সময়ে ইপিএলে নামতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। ইতিহাদে তাদের সামনে চ্যালেঞ্জ চেলসির। লিগে 22 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে 4-এ আছে ব্লুজ। সমান ম্যাচে 2 পয়েন্ট কম নিয়ে 5-এ সিটি। 4 ও 5-এ থাকা দুই দলের লড়াই বাড়তি মাত্রা যোগ করেছে লিগে। সমর্থকরাও অপেক্ষায় দু দলের হাই ভোল্টেজ এর লড়াইয়ের। মাত্রই সিটির সঙ্গে বন্ধন ছিন্ন করেছেন কাইল ওয়াকার। একাধিক ইনজুরি সামাল দিতে হিমশিম খাচ্ছেন গার্দিওলা। প্রাক মৌসুমের ম্যাচে চেলসির বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন হ্যালান্ড। সেই সুখস্মৃতি ফিরিয়ে আনার অপেক্ষায় নরওয়েজিয়ান তারকা। ইনজুরিতে অনিশ্চিত জ্যাক গ্যারেলিশ। অনুশীলন শুরু করেছেন দলের নতুন নাম লেখানো আব্দুল কদির খুশানভ ও ভিতর রিস। প্রতিপক্ষ চেলসি লিগের শেষ ম্যাচে উলভসের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে। রোমেও লেভিয়া, ওয়েসলি ফোফানা, এনজো ফার্নান্দেজ সহ একাধিক ইনজুরি আছে তাদেরও। তবে কোল পামার, সানচো, জ্যাকসনরা সে ঘাটতি পুষিয়ে নিতে প্রস্তুত। দু দলের মুখোমুখি পরিসংখ্যানেও ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে আছে চেলসি। দু দলের 179 ম্যাচের মধ্যে 71 জয় নিয়ে এগিয়ে আছে ব্লুজ। 67টি ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি। এদিকে মৌসুমে একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে লিলকে হারিয়ে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে অলরেডদের। টানা 7 ম্যাচ জিতে অনন্য রেকর্ড গড়েছেন আর্নে স্লট। লিগেও শিরোপা প্রায় পাকা করে ফেলেছে তার দল। 21 ম্যাচে 15 জয়, 1 হার ও 5 ড্রয়ে 50 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। 6 পয়েন্ট পিছিয়ে 2-এ আছে আর্সেনাল। এগিয়ে থাকলেও সতর্ক স্লট। অবনমন অঞ্চলে থাকা ইপসুইচের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত তার দল। আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও বাড়াতে চান তিনি। ইনজুরি আছে দিয়েগো জটার। তার জায়গায় খেলার সম্ভাবনা ডারউইন নুনেজের। তবে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরেছেন জো গোমেজ। ফর্ম ফিরে পেতে লড়াই করছেন অ্যান্ডি রবার্টসন। নিষেধাজ্ঞা নেই কারো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দু দলের 51 ম্যাচের মধ্যে 24 জয় আছে লিভারপুলের, 9 জয় ইপসউইচের। এছাড়াও আরেক ম্যাচে উলভসের বিপক্ষে লড়বে আর্সেনাল। 44 পয়েন্ট নিয়ে 2-এ থাকা গানাররা এখনও দেখছে শিরোপার স্বপ্ন। লিভারপুলকে ছুতে শেষ পর্যন্ত লড়ে যেতে চান মিকেল আর্তেতা। তাই উলভসের বিপক্ষেও চান বড় জয়। পারভিন আক্তার, সময় সংবাদ। যশোরে তৈরি হচ্ছে বিশ্বমানের ক্রিকেট ব্যাট। দেশজুড়ে ব্যাটের অন্যতম যোগানদাতা যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের মিস্ত্রিপাড়া গ্রাম। নতুন উদ্যোক্তা তৈরির সঙ্গে বাড়ছে কর্মসংস্থানও। তাদের স্বপ্ন এখন আন্তর্জাতিক মানের ব্যাট তৈরির, যার জন্য সরকারি বেসরকারি সহযোগিতা চান কারিগররা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মনিধার তথ্য নিয়ে রিপোর্ট। কলকাতায় ক্রিকেট ব্যাট তৈরির পদ্ধতি দেখেন যশোরের কাঠ মিস্ত্রি সঞ্জিত মজুমদার। চোখের দেখাতে রপ্ত করেন বানানোর কৌশল। নিজ এলাকায় নরেন্দ্রপুরে ফিরে বানাতে শুরু করেন ব্যাট। দেখা দেখি প্রতিবেশীরাও তাকে অনুসরণ করেন। 30 বছর আগের সেই যাত্রা পাল্টে দিয়েছে পুরো এলাকা। জেলার মিস্ত্রিপাড়াকে এখন সবাই চেনে ব্যাট গ্রাম হিসেবে। দেশজুড়ে ক্রিকেট ব্যাটের অন্যতম যোগানদাতা এই গ্রাম। এখানে নতুন উদ্যোক্তা যেমন তৈরি হচ্ছে, তেমনি বাড়ছে কর্মসংস্থানও। স্বপ্ন এখন আন্তর্জাতিক মানের ব্যাট তৈরির। প্রয়োজন হুইলো কার্ড আমদানি, এর জন্য চাইছেন প্রয়োজনীয় সহায়তা। সারাদিন মিলে 300-400 টাকা রোজ করা যায়। 500-600 টাকা ইনকাম করলে তাদের সংসার ভালোভাবেই চলে। এই ব্যাটটা মনে করেন আমি 12 মাসই তৈরি করি, 6 মাস কিনা বেচা হয়। সর্বোচ্চ বিক্রি করতে পারি 4 থেকে 500 টাকা পাইকারি রেট। এটা উইলো কার্ড, এই কার্ডগুলো বিদেশ থেকে আমাদের দেশে আসে। সরকার যদি সব জায়গায় পৌঁছে দেয় আমাদের কারখানায়, তাহলে আমরা উন্নত মানের ব্যাট তৈরি করতে পারবো। বিপিএল খেলা হচ্ছে কিন্তু অনেক চাহিদা,
কিন্তু আমি চাহিদা পূরণ করতে পারতেছি না, খালি আছে পুঁজির অভাবে। ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। সংস্থাটি জানালো ইতিমধ্যে তারা স্বল্প সুদের ঋণ বিতরণ করছে। ব্যবসার প্রসারে সহায়তার ব্যাপ্তি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানালেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। আমরা সেখানে প্রশিক্ষণ দিচ্ছি যারা কর্মী যারা আছেন, যারা উদ্যোক্তা যারা আছেন, যাতে করে আরও উন্নত মানের ব্যাট তৈরি করতে পারে, দেশের চাহিদা মিটিয়ে যাতে বিদেশেও যাতে রপ্তানি করা যায়। এসএমই ফাউন্ডেশন বলছে ব্যাটগ্রামে বছরে ৩৫ কোটি টাকার বেচা কেনা হয়। ব্যাট রফতানির সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানটি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। সময় সংবাদ, যশোর। নতুন এবং সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হলো তারুণ্যের ম্যারাথন। এতে অংশ নেন নানা বয়সী ৫ শতাধিক নারী ও পুরুষ। দীর্ঘ ১২ কিলোমিটার পথ পাড়ি দেন তারা। নতুন বাংলাদেশে মাদক ও সন্ত্রাস মুক্ত এবং বাসযোগ্য নিরাপদ সমাজ করার লক্ষ্যে আয়োজন করা হয় এই ম্যারাথন। চাঁদপুরের শাহরাস্তি থেকে ফিরে ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ভোরের কুয়াশা তীব্র শীতকে উপেক্ষা করে একসঙ্গে ছুটে চলা, ১ কিংবা ২ নয়, ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে হাজির নানা বয়সী মানুষ। চোখে ও মুখে আনন্দের ছাপ হবে না বা কেন। চাঁদপুরের গ্রামীণ জনপদে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা। আর সেই পথ পাড়ি দিতে ক্লান্তি ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা সবার। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের আয়োজনে ১২ কিলোমিটার ব্যাপী এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে আয়নাতলী এবং সবশেষ ডাকাতিয়া নদী পাড়ের ওয়াকওয়ের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়। জুলাই বিপ্লবের পর এই এক নতুন বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবার আকাশ ছোঁয়া স্বপ্ন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ তৈরির প্রত্যয়ে অংশগ্রহণকারীদের। শুধু তাই নয়, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে এই ম্যারাথনের গুরুত্ব তুলে ধরেন তারা। হচ্ছে আমাদের একটা শারীরিক কসরত যেটা, সেটিও হচ্ছে আমাদের। আর হচ্ছে আপনার বলতে গেলে এটার মধ্যে আমরা সবাইকে চিনতে পারবো আর সবাই একতাবদ্ধ হতে পারবো। এই শরীরকে সুস্থ রাখতে সব সকাল সকাল মাদক থেকে দূরে থাকতে গ্রহণ করে অনেক ভালো লাগছে। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে প্রথমবার ম্যারাথনে দৌড়াই। দিস ইজ ফার্স্ট টাইম উই আর এনজয়িং। সারাক্ষণ বাসায় থাকতে থাকতে শরীরটা মানে রানিং অবস্থা নাই, এই কারণে একটা সুযোগ পেয়েছি ছুটির দিনে তাদের শরীর চর্চা করতে। এটা হচ্ছে আমাদের শরীর চর্চার জন্য ভালো, তারপর হচ্ছে ছাত্র জীবনে ব্যায়াম হয়, তার পাশাপাশি শারীরিক চর্চা হয়। এদিকে তারুণ্যদীপ্ত বাংলাদেশে সুস্থ সমাজ গঠনে এই ম্যারাথনের মূল উদ্দেশ্য। এই ধরনের ম্যারাথন নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করবে প্রত্যাশা আয়োজকদের। যুব সম্প্রদায় বা তরুণরা তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করে এবং তাদের জীবনে একটা শৃঙ্খলা আনা এবং তাদেরকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করার জন্য আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রস্তুত করার জন্যই মূলত আমাদের এই তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন। চাঁদপুরে এই প্রথমবারের মতো তারুণ্যের ম্যারাথন। এই ম্যারাথনে অংশ নিয়েছে ৫ শতাধিকেরও বেশি যুবক, যাদের লক্ষ্য উদ্দেশ্য নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে। সেই লক্ষ্য নিয়ে শাহরাস্তি উপজেলা প্রশাসন এই তারুণ্যের ম্যারাথনের আয়োজন করেছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।